হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য জিওগ্রাফি থেকে নতুন একটা চ্যাপ্টার নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা যে টপিকটা ডিসকাস করব সেই টপিকটা হলো ইন্ডাস্ট্রি। তো আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, শিল্প এবং তার যে শ্রেণী বিভাগগুলি রয়েছে সেটা রয়েছে। তো সেগুলি আমরা আজকে ক্লাসে দেখে নেব। প্রথমে আমরা কনসেপ্টটা দেখব, কনসেপ্টের শেষে আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নেব। তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তো আশা করি ভালো লাগবে। আর তাছাড়া তোমাদের যদি নোটসের, ক্লাসেসের কিংবা মক টেস্টের প্রয়োজন হয় তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখন তাহলে দেরি না করে আজকেই ক্লাসটা আমি শুরু করছি শিল্প থেকে। শিল্প হলো একটি উপযোগী অর্থনৈতিক কার্যকলাপ যার সঙ্গে পণ্যদ্রব্য উৎপাদন, খনিজ সম্পদ নিষ্কাশন এবং পরিষেবা প্রধান যুক্ত থাকে। তো শিল্পটা কি? শিল্পটা হলো বেসিক্যালি একটি উপযোগী অর্থনৈতিক কার্যকলাপ। এটা কি? এটা একটা অর্থনৈতিক কার্যকলাপ। এটার সঙ্গে কি রিলেটেড রয়েছে? পণ্যদ্রব্য উৎপাদন করা বা খনিজ সম্পদ নিষ্কাশন করা, পরিষেবা প্রধান যুক্ত থাকে এই শিল্পর সাথে, ইন্ডাস্ট্রির সাথে। যেরকম ধরো, পণ্যদ্রব্য উৎপাদনের মাধ্যমে লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে, বা খনিজ নিষ্কাশনের মাধ্যমে খনিজ তেল উত্তোলন শিল্প গড়ে উঠেছে, এবং পরিষেবা প্রদানের মাধ্যমে পর্যটন শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ খুব ইজিভাবে বুঝতে গেলে ইন্ডাস্ট্রি মানে কি হলো শিল্প, যে শিল্পাঞ্চল। বিভিন্ন ইন্ডাস্ট্রি এখন গড়ে উঠেছে বিভিন্ন স্টেটে, বিভিন্ন কান্ট্রিতে। বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। ইন্ডাস্ট্রিগুলি কেন গড়ে উঠেছে? কারণ অর্থনৈতিক কার্যকলাপের জন্য। যেরকম ধরো লৌহ ইস্পাত শিল্প রয়েছে, বিভিন্ন লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র রয়েছে। এগুলির মাধ্যমে বিভিন্ন জিনিস বানানো হয়, বিভিন্ন জিনিস বানিয়ে এগুলিকে বিক্রি করা হয় মানুষের প্রয়োজনে। মানুষ এগুলো কিনে, তাতে কি হয়? তাতে কিন্তু অর্থনৈতিক লাভ হচ্ছে, অর্থনৈতিক কার্যকলাপ হচ্ছে। তো এটাই কি? এটাই কিন্তু হলো শিল্প। তার এক্সাম্পলগুলি এখানে রয়েছে। এখন আমরা দেখে নেব শিল্প থেকে তার শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন। শিল্পকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা হয়। কি কি? কাঁচামালের ভিত্তিতে, আকারের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে। যে শিল্পকে কয় ভাগে বিভক্ত করা হয়? যে শিল্পকে কয়েক ভাগে বিভক্ত করা হয়, যেরকম ধরো কাঁচামালের ভিত্তিতে করা হয়, র মেটেরিয়ালস, বা আকারের ভিত্তিতে করা হয়, যে কোনটা ছোট কোনটা বড় সে আকারের ভিত্তিতেও করা হয়, বা মালিকানার ভিত্তিতেও করা হয়। এগুলির মধ্যে আবার স্পেসিফিকভাবে কিছু রয়েছে, সেগুলি আমরা একে করে দেখে নেব। প্রথমে আমরা দেখব কাঁচামালের ভিত্তিতে। সো কাঁচামালের ভিত্তিতে মানে র মেটেরিয়ালসের বেসিসে যে শিল্পাঞ্চলগুলি গড়ে উঠেছে সেটা আমরা দেখব। কাঁচামালের ভিত্তিতে শিল্পকে চার ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? চার ভাগে ভাগ করা যায়। কি কি? কৃষিভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, বনজ ভিত্তিক শিল্প, সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প। এগুলির নাম দেখে বোঝা যায় কি হতে পারে। কৃষিভিত্তিক, ধরো কৃষি, তাহলে এখানে নিশ্চয়ই যেরকম ধরো কৃষিভিত্তিক হলে যেরকম ধরো কোনো খাদ্য প্রক্রিয়া হতে পারে, দুগ্ধ শিল্প হতে পারে, বা ধরো এখন কাপড় টাপড় হতে পারে। এরকম বিভিন্ন জিনিস হবে যেটা কৃষির মাধ্যমে, কৃষিকাজের মাধ্যমে যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে ওইটা। খনিজ ভিত্তিক শিল্প কোনটা? যেরকম ধরো খনিজ উত্তোলন করা হয়, তো ওই খনিজ রিলেটেড যেটা রয়েছে সেটা আসবে খনিজ ভিত্তিক শিল্প। বনজ সম্পদ ভিত্তিক মিন্স বন জঙ্গল থেকে গাছপালা কেটে যে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, শিল্প গড়ে উঠেছে সেটা। আর সামুদ্রিক সম্পদ ভিত্তিক হলো যেটা সমুদ্র থেকে পাওয়া যায়। এগুলি আমরা স্পেসিফিকভাবে দেখে নিই। সো দেখো, রয়েছে এখানে কৃষিভিত্তিক শিল্প। কৃষিভিত্তিক শিল্পকে যেটা কৃষিকাজের মাধ্যমে যে জিনিসগুলো আমরা পেয়ে থাকি ওইগুলি থেকে বিভিন্ন শিল্প গড়ে ওঠা হয়। সেগুলি কি? যেরকম ধরো বস্ত্রবয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, দুগ্ধ শিল্প প্রভৃতি। যেরকম ধরো বস্ত্রবয়ন শিল্পটা কি হয়? এখানে কাপড় চোপড়। এখন কাপড় চোপড় করতে গেলে যেরকম ধরো তুলা থেকে, এখন তুলাটা যে করা হয়, তুলাটা আমরা কোথায় থেকে পেয়ে থাকি? ধরো গাছ থেকে। তো এটা চাষ করা হয়, এটা চাষ করা হলো, যে তুলা গাছে চাষ করা হলো, সেখান থেকে তুলা থেকে সুতা বানানো হলো, সুতা থেকে কাপড় চোপড় বানানো হলো। তো এইভাবে করে কিন্তু বস্ত্রবয়ন শিল্প গড়ে ওঠে। তাছাড়া আরও যেরকম রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বিভিন্ন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। যেরকম ধরো আমি ভাতটাই যদি বলি, এটা কি? এই যে ধান গাছ, কৃষিকাজ করা হয়, ধান ফসল ফলানো হয়, ধান, এই যে ধান, চাল থেকে ভাত। তো এইগুলি কি? এইভাবে বিভিন্ন জিনিস রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তাছাড়া দুগ্ধ শিল্প রয়েছে। যেরকম দুধ দিয়ে অনেক কিছু বানানো হয়, তার ফ্যাক্টরি রয়েছে, শিল্পাঞ্চল গড়ে উঠেছে দুধ থেকে। যেরকম ধরো পনির, বাটার এবং বিভিন্ন জিনিস বানানো হয়। তো এগুলি হলো কৃষিভিত্তিক শিল্পের এক্সাম্পল। তারপর রয়েছে খনিজ ভিত্তিক শিল্প। খনিজ ভিত্তিক শিল্প কোনটা? যে খনিজ ধরো বিভিন্ন খনিজ তেল নিষ্কাশন করা হলো, যে খনিজ থেকে, বেসিক্যালি খনিজ থেকে যে শিল্প গড়ে উঠেছে। যেরকম লৌহ ইস্পাত শিল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লৌহ ইস্পাত শিল্প, রেলের বগি নির্মাণ শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতি।
তারপর বনজ ভিত্তিক শিল্প কোনটা? কাগজ শিল্প, বনজ ঔষধ, মানে এখন ধরো বন জঙ্গল থেকে গাছপালা কেটে এটা থেকে শিল্প গড়ে উঠেছে, যেরকম কাগজ। কাগজ যেটা এখন ধরো গাছের ঢাল থেকে বা পাতা থেকে বিভিন্ন মেশিনের মাধ্যমে বিভিন্ন জিনিস, বিভিন্ন ঔষধ বানানো হলো, বিভিন্নভাবে কাগজ বানানো হলো। তো এগুলি কি? এগুলি হলো বনজ সম্পদ ভিত্তিক উদাহরণ। নেক্সট, সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প। সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, মাছের তেল নিষ্কাশন শিল্প। ওকে, তো এগুলি হলো সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্পের কিছু উদাহরণ। যেরকম ধরো সামুদ্রিক খাদ্য রয়েছে অনেক কিছু, সমুদ্র থেকে এগুলি যে কালেক্ট করে এগুলির মাধ্যমে অনেক কিছু বানানো হয়, ধরো সি ফুড বানানো হলো। তারপর যেরকম ধরো মাছটা নিয়ে মাছ থেকে তেল নিষ্কাশন করা হলো। তো এগুলি হলো কি? সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প। তো এগুলি আমরা যে দেখলাম, এইগুলি কি? এগুলি হলো যে শিল্পর যে শ্রেণীবিভাগ রয়েছে কাঁচামালের আকারে আর মালিকানা, তার মধ্যে থেকে কাঁচামালের ভিত্তিতে হলো চারটা। কি কি চারটা? এই যে এই চারটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব কি? আকারের অনুসারে। তো আকার বা আয়তন অনুসারে শিল্পকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগে কি কি? ক্ষুদ্র শিল্প, একটা বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প কি আর বৃহৎ শিল্প কি সেটা বুঝিয়ে দিচ্ছি। সো ক্ষুদ্র শিল্প, কম পরিমাণ মূলধন, কম শ্রমিক লাগে, হাতের সাহায্যে ও কারিগর এর সাহায্যে বিভিন্ন দ্রব্য তৈরিকে ক্ষুদ্র শিল্প বলে। মানে ক্ষুদ্র শিল্পটা কি? মানে ক্ষুদ্র শিল্প হলো ছোট ছোট শিল্প, ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কিভাবে? ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে উঠলে এখানে টাকা কম লাগবে, তো শ্রমিকও কম লাগবে। এটা হাতেই ধরো কাজ করা যায়, যেরকম ধরো মাটির জিনিস তৈরি, বাঁশ ও বেতের জিনিস তৈরি, রেশম বয়ন শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রভৃতি। তো এখন মাটির জিনিস, মাটির থালা, মাটির গ্লাস, মাটির বাটি, বিভিন্ন জিনিস বানানো হবে। এগুলি বানাতে কিন্তু বেশি একটা টাকার প্রয়োজন হবে না। টাকার প্রয়োজন হবে, বাট সেই বেশি একটা প্রয়োজন হবে না, বা শ্রমিকও কম লাগবে, হাতেই বানানো যাবে। এগুলি ছোট ছোট শিল্প। তো এগুলিকে বলা হয় ক্ষুদ্র শিল্প। ওকে, নেক্সট রয়েছে বৃহৎ শিল্প। বৃহৎ শিল্প কি? নাম দেখেই বোঝা যাচ্ছে, বেশি পরিমাণ মূলধন, বেশি শ্রমিক, উন্নত প্রযুক্তি ব্যবহার করে যে বড় ধরনের শিল্প গড়ে তোলা হয় তাকে বৃহৎ শিল্প বলে। মানে বড় বড় ইন্ডাস্ট্রি, বড় বড় যে শিল্প গড়ে ওঠেন, বড় বড় শিল্প গড়ে উঠতে কি? বেশি শ্রমিকের প্রয়োজন হবে। বেশি শ্রমিক যে চাইলে বেশি, এখন যখন টেকনোলজি বিভিন্ন যন্ত্রপাতি লাগবে, তাহলে বেশি টাকাও লাগবে, বেশি ইনভেস্টমেন্ট করতে লাগবে। তো ওই ধরনের শিল্পকে বলা হয় বৃহৎ শিল্প, মানে যেটা বড় বড় শিল্প গড়ে ওঠে। যেরকম ধরো গাড়ি নির্মাণ শিল্প, ভারী যন্ত্রপাতি নির্মাণ শিল্প, রেল ইঞ্জিন নির্মাণ শিল্প, জাহাজ নির্মাণ শিল্প প্রভৃতি। মানে এখন ধরো কোনো একটা গাড়ি বানানো হয়, রেল ইঞ্জিন বানানো হয়, জাহাজ বানানো হয়, বিমান বানানো হয়। এগুলো বানাতে গেলে কি? এগুলো বানাতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন, অনেক শ্রমিক প্রয়োজন, অনেক টেকনোলজি, অনেক যন্ত্রপাতির প্রয়োজন, অনেক মেশিনের প্রয়োজন। তো ওই ধরনের যে শিল্প গড়ে ওঠে, বড় ধরনের শিল্পটা গড়ে ওঠে, ওইটাকেই বলা হয় বৃহৎ শিল্প। তো এটা গেল ক্ষুদ্র শিল্প আর বৃহৎ শিল্প। এখন রয়েছে 3 নাম্বার পার্টটা, মালিকানা অনুসারে। মালিকানা অনুসারে শিল্পকে 4 ভাগে ভাগ করা যায়। কি কি 4 ভাগ? ব্যক্তিগত উদ্যোগে গঠিত শিল্প, রাষ্ট্রীয় উদ্যোগে গঠিত শিল্প, যৌথ উদ্যোগে গঠিত শিল্প, আর রইল সমবায় উদ্যোগে গঠিত শিল্প। এগুলি আমরা স্পেসিফিকভাবে দেখে নিই। প্রথমেই রয়েছে ব্যক্তিগত উদ্যোগ। ওকে, ব্যক্তিগত উদ্যোগ। কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি যখন শিল্প গড়ে তোলে তখন তাকে ব্যক্তিগত উদ্যোগে নির্ভর শিল্প বলে। উদাহরণ, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। ব্যক্তিগত উদ্যোগ কি? ধরো কোনো একটা ব্যক্তি বা ধরো কয়েকজন মিলে একটা একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প গড়ে তুলেছে, একটা কোম্পানি গড়ে তুলেছে, ওইটাকে বলা হয় ব্যক্তিগত উদ্যোগ। যেরকম টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি লিমিটেড। যেরকম ধরো টাটা, তোমরা টাটা নামটা নিশ্চয়ই শুনেছো। এই যে রতন টাটা, খুব ফেমাস একজন পার্সন, খুব ভালো একজন পার্সন ছিল। তো তিনি তিনি কি অনেকগুলি, তিনি যে টাটা কোম্পানি, এখানে কিন্তু অনেক বিভিন্ন ধরনের ব্র্যান্ড রয়েছে। স্টিল কোম্পানি, যেরকম সবার ঘরে ঘরে রয়েছে একটা কমন টাটা সল্ট, এই যে টাটার নাম অনুসারে। তো এটা কি? এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগ। এটা কিন্তু তার যে ফ্যামিলি, এটা কিন্তু জেনারেশন থেকে এটা চলে আসছে। তো এটা কিন্তু তারা কয়েকজন মিলে এই উদ্যোগটা, এই শিল্পটা গড়ে তুলেছে। তো এটা হলো ব্যক্তিগত উদ্যোগ। তাদের এই টাটা যে কোম্পানিটা, এটার উপর কিন্তু কোনো রাজ্যের, কোনো রাষ্ট্রীয় বা অন্যান্য গোষ্ঠী কোনো কিন্তু এটা মানে হাত নেই। মানে হাত নেই ইন দ্য সেন্স, তো এটা ওনার নয়। অন্যান্য তো শ্রমিকরা অবশ্যই আছে। বেসিক্যালি এটা যে মালিকানা, এটা মালিকানা কোনো একটা ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি থাকবে, তখন সেটাকে ব্যক্তিগত উদ্যোগ বলা হয়। নেক্সট হলো রাষ্ট্রীয় উদ্যোগ। যে সকল শিল্পের মালিকানা ও পরিচালনার দায়িত্ব সরকারের হাতে থাকে তাকে রাষ্ট্রীয় উদ্যোগ গঠিত শিল্প বলে। মানে এখানে হলো যেটা রাষ্ট্রের, এটা মালিকানা, মানে এটার মালিকটাও সরকার, আর এটা পরিচালনা করে সরকার, সেটাকে বলা হয় রাষ্ট্রীয় উদ্যোগ। যেরকম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড যে শিল্পটা গড়ে উঠেছে, এটা কিন্তু সরকার, এটা সরকারই চালাচ্ছে, এটা সরকারই পরিচালনা করছে, এটা ওনারও সরকার। তো এটা হলো রাষ্ট্রীয় উদ্যোগ।
নেক্সট রয়েছে যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ সিম্পলি বলতে পারো আগে যে দুইটা পড়েছি ব্যক্তিগত আর রাষ্ট্রীয় সেটার মিক্সড। যে সকল শিল্পগুলি মালিকানা ও পরিচালনার ভার সরকার ও ব্যক্তি সমষ্টি উভয়ই থাকে তাদের যৌথ উদ্যোগ গঠিত শিল্প বলে। মানে এখানে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি আর সরকার যৌথভাবে উদ্যোগ থাকে। বেসিক্যালি এখানে যে মালিকানা সরকারের থাকে, কিন্তু সরকার দায়িত্ব দেবে কাকে? দায়িত্ব দেবে কোনো একটা ধরো প্রাইভেট সেক্টরকে দায়িত্ব দেবে। তো তারা যৌথভাবে এখানে কাজ করছে, যৌথভাবে শিল্পটা গড়ে উঠছে। তো এটা হলো যৌথ উদ্যোগ। যেরকম মারুতি উদ্যোগ লিমিটেড এটা মালিকানা কিন্তু সরকারের, কিন্তু এটা পরিচালনা করছে প্রাইভেট সেক্টর। নেক্সট হলো সমবায় উদ্যোগ। সমবায় উদ্যোগটা কি? যে সকল উদ্যোগ প্রধানত কাঁচামাল উৎপাদনকারী বা সরবরাহকারী শ্রমিক গোষ্ঠী বা উভয় শ্রেণীর দ্বারা পরিচালিত হয় তাকে সমবায় উদ্যোগ বলা হয়। উদাহরণ আনন্দ সিল্ক ইউনিয়ন লিমিটেড। মানে এখানে কি হয়, এখানে কিছু শ্রেণী বা কিছু শ্রমিক রয়েছে, এই শ্রমিকরা বা শ্রেণী গোষ্ঠীরা তারা কি করে, তারা নিজেরাই সব কাঁচামালটা কালেক্ট করে তারা উৎপাদন করে সরবরাহ করে তারা শিল্পটা গড়ে তুলেছে। ওইটাকে বলা হয় সমবায় উদ্যোগ। ওকে, সো এটা আমরা দেখলাম কি, এটা দেখলাম মালিকানা অনুসারে 4টা পার্ট। নেক্সট রয়েছে শিল্প স্থাপনের উপাদান সমূহ। এই যে শিল্প স্থাপন করা হয়, শিল্পগুলি স্থাপন করার জন্য কিন্তু উপাদানের প্রয়োজন হয়। সেই উপাদানগুলি ছাড়া কিন্তু কোনো শিল্প গড়ে উঠবে না, উপাদানগুলি দরকার হয়। তো সেই শিল্প স্থাপনের জন্য কিছু উপাদানগুলি হলো কাঁচামাল, জমি, জল ও শক্তি প্রাচুর্য, মূলধন, উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, উন্নত প্রযুক্তি, উপযুক্ত বাজার ও চাহিদা, সরকারি নীতি। এই উপাদানগুলি প্রয়োজন। কিভাবে প্রয়োজন? ধরো একটা শিল্প স্থাপন করা হবে, ধরো তোমরা একটা বিজনেস করবে, ঠিক আছে? ধরো কোনো একটা কিছু নিয়ে বিজনেস করবে, তো তার জন্য কি দরকার? প্রথমত টাকার দরকার, কারণ টাকা ছাড়া কোনো বিজনেস তো করা যাবে না। টাকা দরকার, তো মূলধন দরকার। এখন তোমার কাছে টাকা রয়েছে, টাকার পর কি করতে লাগবে? যে কোন জিনিসটা করব। এখন ধরো তোমরা একটা বিজনেস ওপেন করবে, বিজনেস করার প্ল্যান রয়েছে, টাকা কালেক্ট করলে। এখন তারপর স্টেপটা কি হবে? তারপরে স্টেপটা হবে যে কি সেল করা হবে, কোন জিনিসটার উপর ডিপেন্ড করে বিজনেসটা গড়ে উঠবে, কোন জিনিসটার উপর ডিপেন্ড করে শিল্পটা গড়ে উঠবে, সেটার জন্য কি করতে লাগবে? সেটার জন্য দেখতে লাগবে বাজারে কোন জিনিসটা চলছে, কোন জিনিসটার চাহিদা রয়েছে। সেই চাহিদার উপর ডিপেন্ড করে শিল্পটা গড়ে উঠবে। উপযুক্ত বাজার ও চাহিদা, তো মূলধনও হলো, উপযুক্ত বাজার ও চাহিদাও হলো। তারপর কি হবে? এই যে এখন শিল্পটা কোনো একটা জায়গায় গড়ে তুলতে হবে, তো সেটার জন্য কি লাগবে? জমি প্রয়োজন হবে। জমি, তো এখন জমিও হলো। এখন এই জমিটা যে হবে, জমি কোন জায়গায় হবে? যেকোনো একটা জায়গা দেখলাম আর হয়ে গেল, হবে না। দেখতে লাগবে যে ওই জায়গাটা কিরকম, ওই জায়গাতে জল শক্তি আছে কিনা, বা ওইখানে উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কিরকম আছে, রাস্তাঘাট কিরকম আছে, ওইখানে করলে ভালো হবে কি হবে না, সেই জিনিসগুলো দেখতে লাগবে। তারপরে দেখতে লাগবে একটা জায়গা দেখলাম সবকিছু ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? পারমিশন নিতে লাগবে গভর্নমেন্ট থেকে, তো সরকারি নীতি প্রয়োজন হবে। তারপর কি করতে লাগবে? তারপরে কিন্তু এই সবগুলি তো হলো। তারপরে যে জিনিসটার উপর প্ল্যান করে, যে বাজারে যে চাহিদা রয়েছে কোনো একটা জিনিস, ধরো তোমরা একটা যে ইন্ডাস্ট্রি গড়ে তুলবে কিসের উপর? বস্ত্র ইন্ডাস্ট্রি, মানে শিল্প, মানে বস্ত্র শিল্পের উপর, কাপড়-চোপড়ের উপর করবে। সেটার জন্য কি লাগবে? সেটার জন্য মেটেরিয়াল লাগবে, মেটেরিয়াল লাগবে। তো সেটার জন্য কাঁচামাল কালেক্ট করতে লাগবে, কাঁচামাল কিনতে লাগবে। কাঁচামাল কেনার পর সেটা কি কিনলেই হয়ে যাবে? কেনার পর কি করতে লাগবে? যে এখন শ্রমিক নিযুক্ত করতে লাগবে, বিভিন্ন টেকনোলজি ইউজ করে, বিভিন্ন মেশিন ইউজ করতে লাগবে, মেশিন কিনতে লাগবে, উপযুক্ত উন্নত প্রযুক্তি ইউজ করতে লাগবে। তো তারপরেই কিন্তু একটা শিল্প স্থাপন করা হবে। তো শিল্প স্থাপনের জন্য এই উপাদানগুলি খুবই ইম্পর্ট্যান্ট। তো আশা করি এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর রয়েছে শিল্পাঞ্চল। শিল্পাঞ্চল ইন্ডাস্ট্রি। পৃথিবীর প্রধান শিল্পাঞ্চলগুলি উত্তর আমেরিকার পূর্বভাগ, মানে পৃথিবীর প্রধান শিল্পাঞ্চল, পৃথিবীতে অনেক শিল্পাঞ্চল রয়েছে, অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, তার মধ্যে থেকে প্রধান ইন্ডাস্ট্রিগুলি হলো উত্তর আমেরিকার পূর্বভাগ। যে উত্তর আমেরিকা রয়েছে, উত্তর আমেরিকার পূর্বভাগ, পশ্চিম ও মধ্য ইউরোপ, ইউরোপের পশ্চিম ও মধ্য ইউরোপ, পূর্ব ইউরোপ ও পূর্ব এশিয়ায় অবস্থিত। এই শিল্পাঞ্চলগুলি প্রধানত নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে, সমুদ্র বন্দর এবং কয়লা খনি অঞ্চলের পার্শ্ববর্তী স্থানে বিকাশ লাভ করেছে। মানে পৃথিবীর প্রধান শিল্পাঞ্চলগুলি কোথায়? উত্তর আমেরিকার পূর্বভাগে, পশ্চিম ও মধ্য ইউরোপে, তাছাড়া পূর্ব ইউরোপ ও পূর্ব এশিয়ায় অবস্থিত। আর এই যে শিল্পাঞ্চলগুলি গড়ে উঠেছে, এগুলি কিন্তু বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। যেরকম ওই জায়গার ক্লাইমেট কীরকম, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে, মানে যেখানে গরমও বেশি না ঠান্ডাও বেশি না, তো এরকম একটা জলবায়ু অঞ্চলে, বা সমুদ্র বন্দর, যে কাছাকাছি সমুদ্র বন্দর আছে কিনা, তাহলে কি যে ট্রান্সপোর্টের জন্য সুবিধা হবে, ইম্পোর্ট এক্সপোর্টের জন্য সুবিধা হবে। কয়লা খনি আশেপাশে আছে কিনা, ধরো এখন কোনো কিছু যে লৌহ ইস্পাত শিল্প গড়ে তোলা হলো, তাহলে কয়লা খনি আশেপাশে থাকলে তাহলে এটার বিকাশ লাভ করবে। তো এইগুলি দেখেই কিন্তু শিল্পগুলি গড়ে উঠেছে। তার মধ্যে প্রধান হলো এইগুলি, তো এইগুলি মনে রাখবে। তারপর রয়েছে বিভিন্ন শিল্প রয়েছে, যেটা আমাদের সিলেবাসও মেনশন করা রয়েছে। বিভিন্ন শিল্পগুলি কি?
লৌহ ইস্পাত শিল্প, লৌহ ইস্পাত শিল্প মানে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি আমরা বলতে পারি, ইন্ডাস্ট্রি বলতে পারি। বস্ত্রবয়ন শিল্প, যে কাপড় চোপড়ের। তারপরে হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প, মানে যে আইটি সেক্টর রয়েছে। ওকে, তো এগুলি আমরা দেখিনি। তো লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক শিল্পের মেরুদণ্ড বলা হয়, বা যদি বলা হয় প্রাথমিক শিল্প তাহলেও কিন্তু লৌহ ইস্পাত শিল্পই হবে। বস্ত্রবয়ন শিল্পকে প্রাচীন শিল্প বলা হয়, মানে সবচেয়ে প্রাচীন শিল্প হলো বস্ত্রবয়ন শিল্প। আর মনে রাখবে, বস্ত্রবয়ন শিল্প কিন্তু সবচেয়ে প্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে। বস্ত্রবয়ন শিল্পের উন্নতির জন্য আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। ওকে, কারণ এখানে বস্ত্রবয়ন শিল্পের খুবই উন্নতি রয়েছে। ওসামাকে জাপানে ম্যানচেস্টার বলা হয়, ওসামাকে জাপানে ম্যানচেস্টার। ভারতের ম্যানচেস্টার হলো আহমেদাবাদ, আর যদি বলা হয় জাপানে তাহলে হবে ওসামা। তথ্য প্রযুক্তি শিল্প, আইটি সেক্টরে তথ্য প্রযুক্তি শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়। এটা কি বলা হয়? উদীয়মান শিল্প। তথ্য প্রযুক্তি শিল্পের প্রধান কেন্দ্রগুলি হলো আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সিলিকন উপত্যকা, আর ভারতবর্ষে হলো ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর মধ্যে অনেক আইটি সেক্টর রয়েছে। তো এগুলি হলো বিভিন্ন শিল্প। সো এই যে বিভিন্ন শিল্পগুলি রয়েছে, এগুলি আমরা কিছু নাম দেখে নিই। তো এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শিল্প। তো শিল্পগুলির নাম রয়েছে এবং কোন শিল্পটা কোন কোন জায়গাতে রয়েছে, কোন কোন অঞ্চলে অবস্থিত রয়েছে সেই নামগুলি দেখে নেব। খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। ওকে, আর কোনো কনফিউশন হলে, কোনো কিছু ডাউট থাকলে কমেন্টের মাধ্যমে জানাবে। আর তাছাড়া তোমাদের যদি এগুলি প্রয়োজন হয়, বা ফুল নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, মক টেস্টের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, এখানে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প। লৌহ ও ইস্পাত শিল্প কোন কোন জায়গায় রয়েছে? ভিলাই, তারপর রয়েছে বোকারো, জামশেদপুর, বিশাখাপত্তনম, দুর্গাপুর ইত্যাদি। এরকম বিভিন্ন জায়গার মধ্যে লোহা ইস্পাত শিল্প রয়েছে। তাছাড়া রয়েছে রেল ইঞ্জিন। রেল ইঞ্জিনও কিন্তু লোহা ইস্পাত শিল্পের আন্ডারেই আসবে, কারণ এখানে কি লৌহ প্রয়োজন হচ্ছে রেল ইঞ্জিন বানাতে। রেল ইঞ্জিন যে বানায়, রেল ইঞ্জিন যে শিল্প রয়েছে কোন কোন জায়গায় রয়েছে? জামশেদপুরে রয়েছে, চিত্তরঞ্জনে রয়েছে, বারাণসীতে রয়েছে, ভোপালে রয়েছে। তারপর রয়েছে রেলের কোচ নির্মাণ কেন্দ্র, এই যে পেরাম্বুর, বেঙ্গালুরু। জাহাজ নির্মাণ বিশাখাপত্তনম, গার্ডেন, তারপরে হচ্ছে গার্ডেন ব্রিজ। বিমান হেলিকপ্টার বেঙ্গালুরু, কানপুর, ব্যারাকপুর। মোটরযান রয়েছে জামশেদপুর, চেন্নাই। কার্পাস বয়ন শিল্প আহমেদাবাদ, নাগপুর, মুম্বাই, কোয়েম্বাটুর। পাট শিল্প হুগলি শিল্পাঞ্চল, ধানমন্ডি। নেক্সট রয়েছে পেট্রো রসায়ন রয়েছে টম্বে, হলদিয়া। কাগজ রয়েছে ত্রিবেণী, ভোপাল। রাসায়নিক সার রয়েছে যোধপুর, পানিপথ, চেন্নাই। ওকে, তো এগুলি হলো কি? এগুলি হলো কিছু গুরুত্বপূর্ণ শিল্প। তা শিল্পগুলির নাম দেখলাম, সেগুলির পাশাপাশি আমরা কি দেখলাম? সেগুলির পাশাপাশি কোনটা কোন অঞ্চলে রয়েছে সেটাও আমরা দেখে নিলাম। তো আজকে ক্লাসে আমরা কি দেখলাম? যে টপিকটা স্টার্ট করেছি ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্প। তো প্রথমে শিল্প কি সেটা আমরা জেনে নিয়েছি উইথ এক্সাম্পল। তারপর শিল্পর শ্রেণী বিভাগ। শিল্পকে মেইনলি 3 ভাগে ভাগ করা হয়: কাঁচামালের ভিত্তিতে, আকারের ভিত্তিতে, মালিকানার ভিত্তিতে। তো প্রথমে কাঁচামালের ভিত্তিতে আবার 4 ভাগে ভাগ করা হয়। কি কি? কৃষিভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, বনজ শিল্প, তারপর সামুদ্রিক সম্পদ ভিত্তিক শিল্প। নেক্সট আকার অনুসারে আবার 2 ভাগে, একটা ক্ষুদ্র শিল্প আর একটা বৃহৎ শিল্প। ক্ষুদ্র শিল্প যেখানে মানে ছোট ছোট শিল্প গড়ে ওঠে, আর বৃহৎ শিল্প হলো বড় শিল্প, বড় ধরনের শিল্প গড়ে ওঠে। মালিকানা অনুসারে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ব্যক্তিগত উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ, যৌথ উদ্যোগ, সমবায় উদ্যোগ। শিল্প স্থাপনের উপাদানসমূহ, শিল্পাঞ্চল, বিভিন্ন শিল্প। তারপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ শিল্প দেখে নিলাম, কোথায় রয়েছে সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব বিভিন্ন কোশ্চেন আনসার। সো ফার্স্ট ওয়ান ইজ শিকড় আলগা শিল্পের জন্য বিশেষ সুবিধাযুক্ত সড়ক ব্যবস্থা। সো কোন দেশটিতে ক্ষুদ্রোদ্যয়ন শিল্প বিকশিত হয়েছে? ভারত, চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া। যে ক্ষুদ্রোদ্যয়ন শিল্প, ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প, ছোট ছোট যে শিল্পাঞ্চল গড়ে উঠেছে, কোথায় কোথায়? ভারতে, চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়াতে। কাঁচামাল ব্যবহারের ভিত্তিতে শিল্পকে 4টি ভাগে ভাগ করা যায়। সে 4টা ভাগ কি কি সেটা কিন্তু আমরা আগে দেখে নিয়েছি। তারপর কি রয়েছে? তারপর রয়েছে খনিজ ভিত্তিক শিল্পের উদাহরণ। খনিজ ভিত্তিক শিল্পের একটা উদাহরণ হলো লৌহ ইস্পাত শিল্প। কৃষি ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো চা বাগিচা নিগম। রাসায়নিক ভিত্তিক শিল্প হলো একটি পেট্রো রসায়ন শিল্প। নেক্সট রয়েছে খনিজ শিল্প। কোন শিল্পে খনিজ ব্যবহার করা হয়? লৌহ ইস্পাত শিল্পে খনিজ ব্যবহার করা হয়, সিমেন্ট শিল্পেও খনিজ ব্যবহার করা হয়, তাছাড়া মৃৎ শিল্প খনিজ ব্যবহার করা হয়। কোনটি বয়ন শিল্পের অন্তর্গত? কার্পাস, পাট, রেশম, এই সবগুলি কিন্তু বয়ন শিল্পের উদাহরণ। নেক্সট রয়েছে
আইভরি যে কোথা থেকে পাওয়া যায়? হাতির দাঁত থেকে পাওয়া যায়। ঐতিহ্যগত বৃহদায়ন শিল্পসমূহ কি নামে পরিচিত? এই যে স্মোক স্ট্যাক শিল্প নামে পরিচিত। যে বৃহদায়ন শিল্পটা রয়েছে, এটা ঐতিহ্যগত বৃহদায়ন শিল্পসমূহে অন্য আরেকটা নামে পরিচিত, সেটা হলো স্মোক স্ট্যাক সমূহ। তারপর রয়েছে কোনটি সকল শিল্পের ভিত্তি বলে পরিচিত? লৌহ ইস্পাত শিল্প। IISCO অর্থাৎ ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কবে প্রতিষ্ঠিত হয়? 1937। রাউরকেল্লা স্টিল কোম্পানি জার্মানির সহায়তায় কবে গড়ে ওঠে? 1959 খ্রিস্টাব্দে। কোনটি সুতি কাপড় উৎপাদনে ভারত বিখ্যাত ছিল? মসলিন, ক্যালেকস, রঙিন ছিট কাপড়। কোন শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়? লৌহ এবং ইস্পাত শিল্পকে সকল শিল্পের মেরুদণ্ড বলা হয়। কোনটি লৌহ এবং ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়? আকরিক লোহা, কোল গ্যাস, চুনাপাথর। কোনটি লৌহ এবং ইস্পাত শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়? যে ক্রোমিয়াম। নেক্সট রয়েছে জাপান এশিয়া মহাদেশের বৃহত্তম লৌহ এবং ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? ইয়াওটো। যে ইয়াওটো কোথায় অবস্থিত? যে কিউশু দ্বীপে। ভারতে প্রথম লৌহ এবং ইস্পাত কেন্দ্র কোথায় অবস্থিত? বিলাই, উত্তরপ্রদেশের বিলাই। বিলাই কোথায় রয়েছে? উত্তরপ্রদেশে। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুর। কোন শিল্প অস্তানু বা শিকড় আগলা শিল্প অর্থাৎ ফুট লোস ইন্ডাস্ট্রি নামে পরিচিত? কার্পাস বয়ন শিল্প। ঢাকার মসলিন কোন শিল্পের জন্য বিখ্যাত? কার্পাস বয়ন শিল্পের জন্য বিখ্যাত। কালিকটের কালিকোর কোন শিল্পের জন্য বিখ্যাত ছিল? কার্পাস বয়ন শিল্প। কার্পাস বয়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? কার্পাস বা তুলো। কোন দেশে কার্পাস বয়ন শিল্পের সর্বপ্রথম প্রচলন শুরু হয়? ভারত। আধুনিক কার্পাস বয়ন শিল্পের পতন কোথায় হয়? ব্রিটেন। কার্পাস বয়ন শিল্পের যন্ত্রপাতি সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়? ব্রিটেন। যদি বলা হয় কার্পাস বয়ন শিল্প সর্বপ্রথম কোথায় হয়, তখন ভারতে। আর যন্ত্রপাতি সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়? সেটা হবে ব্রিটেন। ব্রিটেনে কার্পাস বয়ন শিল্পের প্রধান কেন্দ্রটি কোনটি? বা কোনটি? ম্যানচেস্টারটি ব্রিটেনের প্রধান কার্পাস বয়ন শিল্প কেন্দ্র। সেটার নাম হলো কি? যে ল্যাঙ্কাশায়ার। নেক্সট রয়েছে জাপানের কোন অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের একদেশী ভবন লক্ষ্য করা যায়? কিনকি অঞ্চল, কোয়ান্টো অঞ্চল, নাগোয়া অঞ্চল। কোনটি জাপানে ম্যানচেস্টার বলা হয়? কিনকি অঞ্চল। কোনটি ওসাকা? কিনকি অঞ্চল। কোনটি টোকিও ইয়াকোহামাকে কেন্দ্র করে গড়ে উঠেছে? এটা হবে কি? কোয়ান্টো অঞ্চল। কার্পাস বস্ত্র রপ্তানিতে কোন দেশ বিশ্ব প্রথম স্থান অর্জন করেছে? জাপান। কোনটি ভারতে ম্যানচেস্টার বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। ভারতের মূলধনের রাজধানী হলো মুম্বাই। যদি ভারতের রাজধানী দিল্লি, কিন্তু মূলধনের রাজধানী হলে ভারতের মুম্বাই। ভারতের প্রবেশদ্বার মুম্বাই। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে? কানপুর। উত্তর ভারতের ম্যানচেস্টার কোথায়? কানপুর। ওকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এই যে কোয়েম্বাটুর। যদি বলা হয় ভারতের ম্যানচেস্টার, তখন হবে আহমেদাবাদ। কিন্তু যখন উত্তর আর দক্ষিণ মেনশন করবে, চেঞ্জ হয়ে যাবে। উত্তর হলে কি ছিল? উত্তর হলে ছিল কানপুর, আর দক্ষিণ হলে কোয়েম্বাটুর। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প হলো একক বৃহত্তম শিল্প। টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন কোথায় স্থাপিত হয়েছে? মুম্বাই। টেক্সটাইল রিসার্চ অ্যাসোসিয়েশন মুম্বাই স্থাপিত হয়েছে। ভারতে কোথায় কার্পাস গবেষণাগার অবস্থিত? নাগপুর, মহারাষ্ট্রে। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রধান লৌহ এবং ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? পিটসবার্গ। ভারতের বৃহত্তম লৌহ এবং ইস্পাত শিল্পের কেন্দ্রের নাম হলো চিকাগো। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ এবং ইস্পাত শিল্পের কেন্দ্রের নাম কি? এই যে ডেট্রয়েট। ভারতের ডেট্রয়েট কোনটি পরিচিত? চেন্নাই। জাপানের প্রথম লৌহ এবং ইস্পাত শিল্প কারখানাটির নাম হলো ইয়াটো। নিচের কোনটি মৌলিক শিল্প বলা হয়? মৌলিক শিল্প হলো এই যে লৌহ এবং ইস্পাত শিল্প। কোনটিকে ইলেকট্রনিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়? ব্যাঙ্গালোর। কোথায় আইটি ইন্ডাস্ট্রি রয়েছে? চেন্নাই ও পুনা, মুম্বাই, হায়দ্রাবাদ ও কলকাতা, কোয়েম্বাটুর, লখনৌ আইটি ইন্ডাস্ট্রি রয়েছে। কোনটি ভারতের বৃহত্তম অটোমোবাইল কোম্পানি? টাটা মোটরস। অটোমোবাইল কোম্পানি টাটা মোটরস। কোনটি সানরাইজ সেক্টর বলে অভিহিত করা হয়? অটোমোবাইল শিল্পকে সানরাইজ সেক্টর বলে অভিহিত করা হয় অটোমোবাইল শিল্প। বিশ্বে ভারতের স্থান সম্পর্কে নিচে কোনটি সঠিক? বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারক পঞ্চম স্থান, ট্র্যাক্টর প্রস্তুতকারক প্রথম স্থান, আর গাড়ি প্রস্তুতকারক হলো সপ্তম স্থান। এই সবগুলি কিন্তু সঠিক। টেলকোর পুরো নাম কি? টাটা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লোকোমোটিভ কোম্পানি লিমিটেড। মারুতি উদ্যোগে লিমিটেড কোথায় অবস্থিত? হরিয়ানা, গুরগাঁও।
কোম্পানি সমূহের অবস্থান সম্পর্কে কোনটা সঠিক? সানরাইজ ইন্ডাস্ট্রি পুনা বেঙ্গালুরে, হিন্দুস্তান মোটরস লিমিটেড হলো কলকাতা ও চেন্নাই, আর প্রিমিয়াম অটোমোবাইল হলো মুম্বাই। কোনটি তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটির মূল উপাদান? সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার। ইসরো কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। ওকে, ইসরো কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ। কবে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট পাস হয়? 2000 খ্রিস্টাব্দে। কবে ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট কার্যকর হয়? 17 অক্টোবর 2000 খ্রিস্টাব্দে। 17 অক্টোবর 2000 খ্রিস্টাব্দে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ক্লাসে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। প্রথমেই আমরা কনসেপ্টগুলো দেখে নিলাম, তারপর আমরা কোশ্চেন আনসারগুলি প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে, ক্লাসটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। তোমাদের কোনো কনফিউশন থাকলে কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি টেটের নোটস প্রয়োজন হয়, আমাদের এখানে টেট 1, টেট 2 HTGT সম্পূর্ণ সিলেবাসের নোটসে রয়েছে, কনসেপ্ট প্লাস কোশ্চেন আনসার রয়েছে। তোমাদের প্রয়োজন হলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তাছাড়া তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, অনলাইন হোক কিংবা অফলাইন, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারো। আর আমাদের সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে কিন্তু অনলাইন কোর্সেসগুলো পেয়ে যাবে, সেগুলিও তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। আর ফ্রি মক টেস্ট দিতে চাইলে সেটাও দিতে পারো, কারণ প্রতিনিয়ত ফ্রি মক টেস্টও কিন্তু হয়ে থাকে। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।